জ্বালানি সহযোগিতায় ঢাকা ওয়াশিংটন সমঝোতা স্মারক দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার আশা। পদ্মা ব্যারেজ প্রকল্পে রাজবাড়ীতে উচ্ছ্বাস, উত্তরের লাইফলাইন তিস্তায় বরাদ্দ না দিয়ে 4 গুণ বেশি টাকায় এই প্রকল্পে ক্ষোভ। ট্রাফিক ব্যবস্থাপনায় ঢাকার 12টি মোড়ে এআই প্রযুক্তি, 7 দিনে 3 শতাধিক মামলা, সড়কে শৃঙ্খলায় কার্যকর ভূমিকা রাখার আশা। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী সন্তানের পর গৃহবধূর মৃত্যু, জীবন প্রদীপ নিভল এক পরিবারের 5 জনেরই। এবং বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সাথে আলোচনা অত্যন্ত সফল, দাবি ডোনাল্ড ট্রাম্পের। বৈঠক নিয়ে মুখ খোলেননি শি জিনপিং। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে এটি সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাংলাদেশ সহ অনেক দেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যখন গুরুতর চ্যালেঞ্জের মুখে, তখন এই সমঝোতা স্মারক সই হলো। আরও বলা হয়, সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারের যে প্রচেষ্টা বাংলাদেশের আছে তাতে ভূমিকা রাখবে এই সমঝোতা স্মারক। এটি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তেল, গ্যাস, তাপ বিদ্যুৎ এবং জৈব জ্বালানির ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে এটি সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির পথও তৈরি করবে। যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সমঝোতা স্মারক সই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে কড়া সমালোচনার মধ্যে এবার জ্বালানি সমঝোতা স্মারক সই করলো বাংলাদেশ। বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, জ্বালানি খাতে আমরা নানান চ্যালেঞ্জ ফেস করে আসছি। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে যখন ডিসরাপশন হয় তখন আমাদের আমদানিতে নানান সমস্যা হয় এবং ইনফ্যাক্ট এই মিডল ইস্ট ক্রাইসিসের পরে আমাদের এক্সট্রা প্রাইসে কিনতে হচ্ছে এলএনজি এবং এলপিজিও আমাদের এক্সটেন্ডেড প্রাইসে কিনতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা দেখতে হবে যে আমাদের নেট বেনিফিটটা কেমন আছে। পার্টিকুলারলি আমাদের এলএনজি তো আমদানি করতেই হচ্ছে এবং 2টা টার্মিনাল আছে, সেখানে ব্যবহার করার জন্য আমাদের এলএনজি আমদানি করতে হবে। অন্যদিকে আমরা মার্চ এপ্রিল মাসে দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি ওরাই বলা চলে সিঙ্গেল মোস্ট ডোমিনেন্ট সোর্স। কাজেই এলপিজি এবং এলএনজির যে আমদানি নির্ভরতা আমাদের হয়েছে, সেক্ষেত্রে আমাদের অল্টারনেট সোর্স অর্থাৎ মিডল ইস্টের বাইরে যে অল্টারনেট সোর্স আছে সেটাকে অবশ্যই এক্সপ্লোর করা দরকার ছিল। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এটা করছে। আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি এটা নেট বেনিফিটটা এনশিওর করতে পারে, অর্থাৎ আমরা যদি কম্পারেটিভলি বেটার প্রাইসে এগুলোকে আমদানি করতে পারি এলএনজি এবং এলপিজি, তাহলে সেটা আমাদের জন্য অবভিয়াসলি ভালো হবে এবং ডিফারেন্ট সোর্স আমাদের থাকা প্রয়োজন। কারণ মিডল ইস্টের উপর যে আমাদের এলএনজির উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা, সে কারণেই কিন্তু ফোর্স ম্যাজিওরের কারণে আমাদের স্পট মার্কেট থেকে অত্যন্ত ব্যয়বহুল এলএনজি আমদানি করতে হচ্ছে। এক পর্যায়ে এটা $28.28 ছিল পার এমএমপিটিইউ এবং মার্চ এবং এপ্রিল মাসের যে প্রাইসে আমরা আমদানি করেছি সেটা বিবেচনায় নিলে আমাদের প্রতি কিউবিক মিটারে 60 টাকার উপরে ভর্তুকি দিতে হচ্ছে। তো সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার জন্য অবভিয়াসলি আমাদের ডিফারেন্ট সোর্স এক্সপ্লোর করতে হবে, বাট এখানেই থেমে গেলে চলবে না। আমাদের নিজস্ব যে গ্যাস আছে সেই গ্যাস উৎপাদনের ব্যবস্থা, সেটার দিকেও গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সরবরাহ বাড়ানো নিজস্ব গ্যাসের। কারণ আমরা আমদানি নির্ভর একটা জ্বালানি ব্যবস্থা আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আমাদের জ্বালানি খাতের আমদানি নির্ভরতা 62% উপর, এটাকে গ্র্যাজুয়ালি কমাতে হবে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন সোর্স যেগুলো আছে সেগুলোকে দ্রুততার সাথে এক্সপ্লোর করতে হবে। এবং ইউএস এর অবভিয়াসলি রিনিউয়েবল এনার্জিতেও সিগনিফিকেন্ট এক্সপিরিয়েন্স আছে উইন্ড পাওয়ারের ক্ষেত্রে। ইনফ্যাক্ট অতীতে তাদের এনআরইএল আমাদেরকে সহায়তাও করেছে ফিজিবিলিটি স্টাডিতে। সো সেটা আমাদের নলেজ ট্রান্সফার এবং বিভিন্ন ধরনের এক্সপোজার ভিজিট, তার মাধ্যমে আমরা যদি নলেজ ইনহ্যান্সও করতে পারি সেটাও আমাদের জন্য হেল্পফুল হবে। বাট আমরা জানি না এই চুক্তিতে আসলে কি কি ডিটেলস আছে। ধন্যবাদ আপনাকে।
প্রবত্তা পদ্মা নদীর প্রবল স্রোত শুধু নদী ভাঙনই নয়, কৃষি, যোগাযোগ আর জীবন জীবিকার নিয়ন্ত্রক। তবে বছরের পর বছর বিরূপ প্রভাবও ফেলেছে পদ্মা। আর সংকট সমাধানে পদ্মা পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা ব্যারেজ প্রকল্প। সেই স্বপ্ন বাস্তবায়নে একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেল। এতে উচ্ছ্বসিত রাজবাড়ির মানুষ। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা তাদের। প্রতি বছর পদ্মায় ভাঙনে ঘরছাড়া হয় বহু পরিবার, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয় কৃষক। বর্ষায় পদ্মার ভয়ঙ্কর রূপ যেন অবিরাম দুর্যোগ, আবার শুষ্ক মৌসুমে যেন পানির হাহাকার। পদ্মার এমন রূপ থেকে বাঁচতে পদ্মা ব্যারেজ পরিকল্পনা করার উদ্যোগ নেয় সরকার। একনেকে অনুমোদন পেল বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এতে খুশি পদ্মা তীরবর্তী মানুষ। প্রস্তাবিত পদ্মা ব্যারেজের মাধ্যমে নদীর পানি নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন ও শুষ্ক মৌসুমে পদ্মার পানি ঘাটতি কমানোর পরিকল্পনা রয়েছে। এই 26টা জেলা যে 7 কোটি মানুষই এই সুবিধাভোগী, এবং এটি আমরা চাই যে দ্রুত বাস্তবায়ন হোক। মৃত পদ্মা পুনরুজ্জীবিত হবে, তার জীবন ফিরে পাবে। পদ্মা কেন্দ্রিক যে আমাদের আশা ভরসা যে প্রায় শেষ হয়ে গেছিল, আমাদেরকে উজ্জীবিত করেছে। এ ব্যাপারে আমরা সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা। তবে এই প্রকল্প নিয়ে উদ্বেগও আছে। নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ, মৎস্য সম্পদে প্রভাব সহ দীর্ঘমেয়াদী পরিবেশগত ঝুঁকি নিয়েও চলছে আলোচনা। কৃষি জমির সমস্যা হতে পারে, হয়তো ফসলের সমস্যা হয়, যে বাড়িঘর আছে সেগুলো সরানো লাগতে পারে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় 2.1 কিলোমিটারের একটি পদ্মা ব্যারেজ হবে। প্রকল্পটি বিস্তৃত থাকবে 24টি জেলা জুড়ে, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে 19টি জেলার জনগণ আমরা উপকৃত হব। সচেতন মহল বলছে পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়ন হলে উপকৃত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 26 জেলার মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরের জীবনরেখা তিস্তার যথাযথ পরিচর্যা হয়নি কখনোই। সমীক্ষায় উঠে এসেছে 10,000 কোটি টাকার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর দুধারে পুনরুদ্ধার হবে 170 বর্গ মাইলের বেশি কৃষিজমি। প্রতি বছর জিডিপিতে যোগ হতে পারে 50,000 কোটি টাকা। ভাঙর আর প্লাবনের হাত থেকে রক্ষা পাবে 1.25 লাখ কোটি টাকার সম্পদ। বর্তমান সরকারের প্রতিশ্রুতি থাকলেও তিস্তায় বরাদ্দ না দিয়ে নিজস্ব অর্থে 4 গুণ বেশি টাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাশ করেছে। এতে ক্ষুব্ধ উত্তরের মানুষ। লড়াই না করলে কিছু পাওয়া যায় না, সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো। আমার ভাই না খেয়ে নদী ভাঙনে শুকিয়ে যাবে, মরে যাবে, আমার পানি তারা নিয়ে নেবে, এটা হতে পারে। গেল বছরের ফেব্রুয়ারিতে তিস্তাপাড়ের আন্দোলনে অংশ নিয়ে নদী বাঁচানোর দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছিলেন বিএনপির জাতীয় নেতারা। কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে অগ্রাধিকার পাবে তিস্তা মহাপরিকল্পনা। অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন রংপুর হবে 1 নম্বর। আর গেল জানুয়ারিতে সমীক্ষা আর আশ্বাসের আবরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়েছিলেন পানি সম্পদ উপদেষ্টাও। 2026 সালের 1 জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারবো। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক। আওয়ামী লীগ সরকারের টানা 17 বছর ধারাবাহিক প্রতারণার পর অন্তর্বর্তী সরকার কথা না রাখলেও নতুন সরকারের দিকে আশায় তাকিয়েছিল উত্তর জনপদ। কিন্তু বুধবার একনেক সভায় প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেলেও তিস্তা এখনো ঝুলে আছে বৈদেশিক ঋণের অপেক্ষায়। এতে ক্ষোভ আর হতাশা নদী পাড় জুড়ে। দেশীয় অর্থায়নে যদি আপনার ওই পদ্মা ব্যারেজ করা হয়, তাহলে তিস্তা মহাপরিকল্পনা কেন নিজস্ব অর্থায়নে পাশ করা হবে না? তিস্তা নিয়ে আসলে কোনো সরকারি সঠিক কথা এখন পর্যন্ত বলেনি। এক এক সময় এক এক ধরনের কথাবার্তা আমরা শুনেছি। কেন ভাই আমরা দেখতে পাচ্ছি না? আমরা চাই তিস্তা পার যাতে খনন হয়, এইটাই আমরা দেখে যাইতে চাই। নদী আন্দোলনের নেতারা বলছেন এটি উত্তরের প্রতি চরম অবহেলা ও বৈষম্যের বহিঃপ্রকাশ। রংপুর বিভাগের মানুষ দারিদ্র মানুষ, উন্নয়ন বৈষম্যের মানুষ। সরকার আসে, সরকার যায়, প্রতিটি সরকারেই কথা দেয় যে রংপুর বিভাগকে 1 নম্বর করব, কিন্তু শেষে দেখা যায় উন্নয়ন বাজেটে আমাদের থাকে না। আমাদের বেলায় কোনো টাকা নাই, নেড়ে মাথায় বাড়ি। তিস্তা মানে হচ্ছে মানুষের বাঁচা মরার লড়াই। তিস্তা মানে হচ্ছে লাখো লাখো মানুষের উদ্বাস্তু হওয়ার জীবন। ঠিক সেই জায়গায় যদি সবার আগে প্রকল্প গ্রহণ করা হতো, সেটা আমরা মনে করি উপযুক্ত হতো।
10 বছরেও শেষ হয়নি তিস্তা সমীক্ষার কাজ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতাদের আশা, প্রধানমন্ত্রী চীন সফর শেষে আসবে মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী যে জনগণের এই দাবির প্রতি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার অতি অল্প সময়ে কাজ শুরু করবেন। আমরা ফিজিবিলিটি স্টাডি করতেছি এবং টেকনিক্যাল টিম সম্পূর্ণ সমীক্ষাটা উঠে আনলে তারপরে উইল ডিসাইড। এই জন্য স্টাডি রিপোর্টটা পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব। ভাগ্য পরিবর্তনে তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এমনটাই আশা সচেতন মহলের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। রাজধানীর ব্যস্ত সড়কে সিগন্যাল বাতি লাল হলেও চালকরা আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে 12টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। পর্যায়ক্রমে আগামী 6 মাসে 60টি স্থানে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে। ডিএমপির তথ্য বলছে 1 সপ্তাহেই এসব ক্যামেরার মাধ্যমে মামলা হয়েছে 300-র বেশি। এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। আইন ভঙ্গ করে রাজধানীতে গাড়ি চালানোর অভিযোগ বেশ পুরনো। তবে সিগন্যাল বাতি লাল হলে এখন আর আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না চালকেরা। কারণ মোড়ে ট্রাফিক পুলিশ না থাকলেও তাদের উপর নজর রাখছে এআই চালিত ক্যামেরা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে প্রসিকিউশন বা ডিজিটাল মামলা ব্যবস্থাও। ডিএমপি ট্রাফিক বিভাগ জানায় 7 মে থেকে পরীক্ষামূলক এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এর মধ্যে ট্রাফিক আইন অমান্যর 2500-এর বেশি ফুটেজ পাওয়া গেছে। টেকনিক্যাল টিমের যাচাই বাছাই শেষে মামলা ও নোটিশ পাঠানো হয় সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের কাছে। বর্তমানে গুলশান, বিজয় সরণি সহ 12টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট ও এআই ক্যামেরা চালু রয়েছে। এখন পর্যন্ত আমরা 3 শতাধিক মামলা করতে পারছি। প্রক্রিয়া চলছে, যে অপরাধগুলি সংগঠিত হয়েছে সেগুলি যাচাই বাছাই চলছে। এই পর্যায়ক্রমে সেই প্রসিকিউশনের বার্তাটি গাড়ির মালিকের ঠিকানায় চলে যাবে। ডিএমপির তথ্য মতে গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে স্থাপিত এআই ক্যামেরা লালবাতি অমান্য, জেব্রা ক্রসিং দখল, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো সহ অন্তত 6 ধরনের ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করতে সক্ষম। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি সম্পর্কে জানেন না বেশিরভাগ চালক। যদিও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। স্টার্ট করছে নতুন করে, এখন আসতে ক্লিয়ার হইতে হবে। অটো সিস্টেম করছে এটা অনেকজনের ভালো। বাইরের সিস্টেম, বাইরের জন্য যে সিস্টেম আমাদের দেশে করলে এটা আরও ভালো হবে। যেরকম শুনতে যেরকম হলে তো অবশ্যই ভালো হবে, তাহলে আর কেউ অমান্য করবো না সিঙ্গেল। ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন এতে আইন প্রয়োগে স্বচ্ছতার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। মামলার সংখ্যা বাড়ানো, শুধুমাত্র ফাইন করা, লোকজনকে কোনো রকম কোনো হয়রানির মধ্যে ফেলা, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একসময় দেখতে চাই যে একটি উন্নত বিশ্বে যেমন সবাই নিজ থেকেই ট্রাফিক আইন মেনে চলে, আমাদের দেশে ইনশাল্লাহ এটা তাই হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির শতভাগ সুফল পেতে যানবাহনের তথ্য হালনাগাদ এবং লেন নির্দিষ্ট করতে হবে বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। সিগন্যালগুলিকে যদি ফাংশনিং করাতে চান তাহলে এখানে ড্রাইভার কমপ্লায়েন্স লাগবে। বিগত 7 দিন ধরে এআই প্রযুক্তি মাঠে থাকার ফলে ইতিমধ্যে কিন্তু চালকদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি আমি বলবো তৈরি হয়ে গেছে। সিগন্যালগুলিতে থামছে, সিগন্যালগুলি মেনে চলার চেষ্টা করছে, ফলে এখানে একটা শৃঙ্খলা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এআই ক্যামেরার সুফল পেতে ছোট যানবাহনগুলোকে প্রধান সড়ক থেকে সরানোর পরামর্শ তার। শতভাগ আমরা সুফলের কথা বলি, এটা যদি পেতে হয় তাহলে আমার সড়কে যে লক্কর ঝক্কর যে বাসগুলি আছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে এবং একই সাথে আনরেজিস্টার্ড অবৈধ যে যানবাহনগুলি আছে এটা নিয়ন্ত্রণ করতে হবে। পুরো ব্যবস্থাটি কার্যকর করতে প্রযুক্তিগত সক্ষমতা, পর্যাপ্ত জনবল ও জনসচেতনতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবেশ রক্ষার কথা বলেন অনেকেই, কিন্তু দায়িত্ব নিতে এগিয়ে আসেন কয়জন? সেই প্রশ্নের জবাব যেন দিল এক ঝাঁক শিশু কিশোর। খেলাধুলার বয়সেই তারা হাতে তুলে নিয়েছে পরিচ্ছন্নতার সরঞ্জাম। ঢাকার গুলশান লেক পার্ক এলাকায় ব্যতিক্রমী এই আয়োজনে ছোটরাই দেখিয়েছে সচেতনতা শুরু হোক নিজের চারপাশ থেকেই। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। যখন পরিবেশ দূষণ আর অপরিচ্ছন্নতা হয়ে উঠছে নিত্যদিনের বাস্তবতা, তখন গুলশান লেক পার্কে দেখা গেল আশার এক ভিন্ন ছবি। কারো হাতে ঝাড়ু, কারো হাতে ময়লার ব্যাগ, কেউ কুড়িয়ে নিচ্ছে ছড়িয়ে থাকা প্লাস্টিক, কেউ পরিষ্কার করছে লেক পার্কের আবর্জনা। আর এই পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্বে শিশু কিশোররা।
গুলশান সোসাইটির উদ্যোগে শুক্রবার সকালে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ নেয় কোমলমতি শিশুরা। ছোট ছোট হাতের এই প্রচেষ্টা যেন বড় এক সামাজিক বার্তা। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের। আমরা তো আমাদের মাদেরকে জীবনেও ব্যথা দিতাম না, তো আমাদের দেশ মায়ের মতো দেশকে ব্যথা দিতে হবে না প্লাস্টিক মেরে আর এরকম কাজ করে। Keep the earth green and clean so the beauty of our planet can be seen. তারা বলছে পরিচ্ছন্ন পরিবেশ মানেই সুস্থ জীবন। তাই নিজের ঘরের পাশাপাশি আশেপাশে পার্ক, রাস্তা ও খোলা স্থান পরিষ্কার রাখাও সবার দায়িত্ব। প্রতিদিন পরিষ্কার করবেন বাসা, আর বাসার পাশে যখন ময়লা হয়ে যাবে আপনারা প্রতিদিন পরিষ্কার করবেন যাতে নোংরা না হয়। কারণ আমরা চাই আমাদের দেশটা অনেক সুন্দর হোক আর আরো পরিষ্কার হোক, এত ময়লা না থাকতে। এরকম ক্লিন রাখলে আমাদের সব এনভায়রনমেন্টে সেফ হয়ে থাকবে, বেশি প্রাণ মরে যাবে না। অভিভাবকরা মনে করেন শিশুদের মধ্যে দায়িত্ববোধ, মানবিকতা এবং সচেতনতা তৈরিতে ছোট থেকেই তাদের এমন কর্মকাণ্ডে যুক্ত রাখা দরকার। আমরা যেই জায়গায় বাস করি সেই জায়গাগুলো পরিষ্কার রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট, সেই জন্য এটা ছোটবেলা থেকেই স্টার্ট হতে হয়। যে একটু বসতে মাটিতে বা এগুলো অনেক সাই ফিল করে বা ওদের কাছে মনে হয় জার্মস আসবে, বাট এগুলোতে আমিও দেখলাম ও এখন খুব মজা করে করছে। ওরা কোনোদিন বোধহয় ঝাড়ু বাসায় ধরেনি, এখানে ওরা এত আপ্রাণ চেষ্টা করছে জিনিসটা, তো অবশ্যই এটা এফেক্টিভ হবে। ছোটবেলা থেকে এই সামাজিক কাজগুলো করতে পারলে তারা যে শেয়ারিং, কেয়ারিং এই জিনিসটা অটোমেটিক্যালি ডেভেলপ করবে। সচেতন নাগরিক অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা কঠিন। আর সেই সচেতনতার বীজ নতুন প্রজন্মের মাঝেই ছড়িয়ে দিতেই এই আয়োজন। আমরা সবাই মিলে যদি এই উদ্দেশ্যে কাজ করি তাহলে কিন্তু এই দেশটাকে বদলানো সম্ভব, এই ঢাকা শহরকে বদলানো। আমরা বড়রা কিন্তু কোনো কিছু দিয়ে আজকে আমাদের কোনো ব্যত্যয় হয় না, সবকিছু আমরা মেনে নিয়েছি। কিন্তু বাচ্চারা আজকে রাস্তা পরিষ্কার করলো, তারা কিন্তু আর রাস্তায় ময়লা ফেলবে না, তারা তাদের বাবা মাকে বলবে যে আমরা এই অন্যায় মেনে নেব না। দিন শেষে ছোটদের এই পরিচ্ছন্নতা অভিযান শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি বার্তা। সবুজ ও বাসযোগ্য শহর গড়তে পরিবর্তনের শুরুটা হতে পারে ছোট ছোট হাত ধরেই। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। কোরবানির ঈদের 2 সপ্তাহ বাকি থাকতেই নওগাঁয় জমে উঠেছে গবাদি পশু বিক্রি। 1 থেকে 1.5 লাখ টাকা দামের গরুর চাহিদা বেশি। এ নিয়ে আরো খবর জানাতে চৌবাড়িয়া হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, কোরবানি ঈদের আর 2 সপ্তাহ বাকি, বাজারে কোরবানির পশু কেমন দেখছেন আর বিক্রি কেমন হচ্ছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, এই মুহূর্তে আমি রয়েছি নওগাঁ জেলার সবচেয়ে বড় হাট চৌবাড়িয়া বা পশুর হাটে। এই পশুর হাটে এসে আমরা দেখলাম যেটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ পশু, কুরবানি পশুর যে পূর্ণ সব কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং জেলার বাইরে থেকে এই হাটগুলো থেকে ক্রয় করার জন্য পাইকাররা এসেছেন। ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছেন এই বাজারে এসেছেন গরু ক্রয়, বিশেষ করে গরু ক্রয় করার জন্য। ক্রেতা বিক্রেতা কিন্তু এবারে উভয়েই সন্তোষ প্রকাশ করছেন যে দাম নিয়ে। ক্রেতারা বলছেন যে দাম তাদের হাতের নাগালেই রয়েছেন, গত বছরের তুলনায় এবছর কিছুটা কম রয়েছে। বিক্রেতারাও তেমনই বলছেন যে দাম কিন্তু নিয়ে তারা সন্তুষ্ট। তারা বলছেন যে ভারত থেকে গরু না আসায় যে দেশীয় গরুর চাহিদা বেশি, বা যে দেশীয় গরুর তারা লালন পালন করে তারা দাম তুলতে পারছেন, এমনটি বলছেন বিক্রেতারা। বলছেন যে তারা যে গরুগুলো পালন করেছেন মাঝারি গরু, যে গরুগুলোর দাম 1 থেকে 1.5 লাখ টাকা, এই গরুগুলোর চাহিদা কিন্তু বেশি, এই ক্রেতার সংখ্যা বেশি। এটা সব সময় বিক্রি হচ্ছে এবং ক্রেতারা এই গরুগুলোকে আগ্রহ করে ক্রয় করছেন। আমরা একটু ক্রেতার সঙ্গে কথা বলবো যে আপনি ক্রয় করতে এসছেন, গরু ক্রয় করতে এসছেন, কীরকম বাজার, কীরকম আপনার এই বাজারে সন্তুষ্ট কিনা? বাজার আসলে খুবই ক্রয় ক্ষমতার মধ্যে। প্রতি বছরের মতো এবারও এই চৌবাড়ি হাটে, যেহেতু নওগাঁ জেলার মান্দা থানাতে অবস্থিত, খুব বড় একটি বাজার। এখানে অনেক গরু আমদানি হয় এবং এই বছর যে গরুগুলো আমদানি হয়েছে এই গরু ক্রয় করার মধ্যেই আছে, আমাদের সামর্থ্যের মধ্যেই এই গরুগুলা কেনার মধ্যে আছে এবং বেশিরভাগ গরু বেচা কেনা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে যেগুলো গরু, এগুলোর চাহিদা বেশি এবং এগুলো গরুই সবাই আমরা কিনতেছি। যেমন তো শুনছিলেন নওগাঁর যে 40টি হাট রয়েছে গরু কেনাবেচা করার হাট, এই গরু হাটগুলোতে সবগুলোতে একই চিত্র আমরা লক্ষ্য করেছি, কানায় কানায় পরিপূর্ণ এবং ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। তারা ক্রেতা বিক্রেতারা উভয় সন্তোষ প্রকাশ করছেন এই এমন বাজারে। যেমনটি এমনটাই ছিল নওগাঁ থেকে গরু হাটের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।
শি জিনপিং এর সাথে আলোচনা অত্যন্ত সফল দাবি করে 3 দিনের চীন সফর শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরকে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী বলে অভিহিত করেছেন চীনা প্রেসিডেন্ট। দুই নেতার বৈঠকে প্রাধান্য পেয়েছে ইরান, তাইওয়ান ও বাণিজ্য ইস্যু। 3 দিনের বেইজিং সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে চীন ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যাওয়ার আগে ট্রাম্প জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকটি সফল হয়েছে। একই সুর শোনা যায় শি জিনপিং এর কণ্ঠেও। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে চূড়ান্ত দফার আলোচনায় বসেন ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার দুই নেতার বৈঠকে আলোচনা হয় অনেক জটিল বিষয় নিয়ে। কথা হয় ইরান যুদ্ধ নিয়েও। বলা হচ্ছে এই ঐতিহাসিক বৈঠকের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র চীনের অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু। ট্রাম্পের দাবি ইরানকে সামরিক সরঞ্জাম দেয়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হরমুজ প্রণালীও দ্রুত খুলে দেওয়া উচিত বলেও মনে করে বেইজিং। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।